মহান স্বাধীনতা দিবস আজ বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার। কাল রাত স্মরণে ঢাবিতে মোমবাতি, ২৪-এর গণহত্যায় গবেষণা চলছে জানালেন ভিসি। মার্চে শহীদ পরিবারের খোঁজ নেয়নি বিগত সরকার, স্বীকৃতি না মেলায় আক্ষেপ স্বজনের। স্বাধীনতার ৫৫ বছরেও মেলেনি অর্থনীতির সুফল, সুশাসন, ন্যায় বিচারেই মিলবে মুক্তি। দেশ অস্থিতিশীলে গুজব ছড়াচ্ছে পরাজিত শক্তি, সতর্ক থাকতে বললেন প্রধান উপদেষ্টা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজুমদার। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে সালাম জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এ সময় বিয়োগলে করুণ সুর বেজে ওঠে। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। পরে সেখানে শ্রদ্ধা জানান উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। এ সময় ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের। তাদের স্যাক্রিফাইসের ফলেই কিন্তু আমাদের এই আজকে স্বাধীনতা দিবস থাকলো। এই আমরা সেই জন্য সবাই আসছি, সর্বস্তরের লোকজন। এবং আমরা এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশে আরো সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়াটা হচ্ছে একটা বড় জায়গা আমাদের জন্য, আমি মনে করি। আরেকটা হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং ২৪-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। এই মুহূর্তে সাভার স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী রেজওয়ানুল হক, জানবো তার কাছ থেকে। রেজওয়ানুল, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা শ্রদ্ধা নিবেদন শেষে এই মুহূর্তে আপনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে কি অবস্থা দেখতে পাচ্ছেন? দেখুন, এই মুহূর্তে আমি একেবারে স্মৃতিসৌধের যে শহীদ বেদি আছে তার সামনেই দাঁড়িয়ে আছি। এখানে এখন সাধারণ মানুষের ঢল নেমেছে। আপনাকে যদি দেখাই যে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ফুল নিয়ে এখানে শ্রদ্ধা জানাতে আসছেন, একের পর এক ছুটে আসছেন। আপনি জানেন যে ৬:২০ পর্যন্ত এই জায়গাটি মোটামুটি কর্ডন করে রাখা হয়েছিল, কারণ প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির ফুল দেওয়া পরে কিন্তু এই জায়গাটি উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ মানুষদের জন্য। এখন দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ একে একে আসছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। এর আগে আমি বলে রাখি যে ৫:৫০ নাগাদ, ভোর ৫:৫০ নাগাদ এখানে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তখন তিনি এসে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শহীদদের স্মৃতির স্মরণে। এরপর তিনি চলে যাওয়ার ৫ মিনিট পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে উপস্থিত হন
তিনি এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনিও নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের সময়ে যে বীর শহীদরা তাদের আত্মত্যাগের বিনিময়ে এদেশে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং 3 বাহিনীর একটি চৌকুশ দল তার সাথে তখন উপস্থিত ছিলেন, তাকে অনার করা হয় এবং তিনি বেরিয়ে যাওয়ার পরেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা একে একে এসে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মূলত এর পরেই কিন্তু এই জায়গাটি একেবারে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে এবং সারাদিন ধরে এখানে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের তরফ থেকে, বিভিন্ন সামাজিক সংগঠন, সেই সাথে রাজনৈতিক দল। এর আগে আপনাকে বলে রাখি, বিদেশি কূটনৈতিকরাও কিন্তু এখানে এসেছিলেন এবং তারাও কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে গেছেন। মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। সবশেষ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রেজওয়ানুল হক। এই মুহূর্তে চট্টগ্রাম এবং খুলনা থেকে সহকর্মীরা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথমে চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এই মুহূর্তে আপনি চট্টগ্রামের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সকাল থেকে কারা কারা এখন পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করেছেন? জি, আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ডিসি পার্ক এলাকা, অর্থাৎ কাঠটলি এলাকার যে অস্থায়ী স্মৃতিসৌধ, সেখানেই সকাল আমরা দেখেছি ভোর 5:51 অর্থাৎ সূর্য উদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে আসলে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়, স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এবং আমরা দেখেছি এরপরই চট্টগ্রামের মেয়র অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রামের জেলা প্রশাসক সহ প্রশাসনের যেসব শীর্ষ কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা এই স্মৃতিসৌধের মূল ভিত্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। এবং এর পরপরই বিভিন্ন বেসরকারি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। এবং আমরা এখানে দেখেছি মুক্তিযোদ্ধারাও এসেছিলেন এবং তারা যে জাতির শ্রেষ্ঠ সন্তান অর্থাৎ রণাঙ্গনে যাদের সাথে তারা যুদ্ধ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং যুদ্ধহত মুক্তিযোদ্ধারাও এসেছিলেন। পাশাপাশি আমরা এখানকার সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদেরকেও দেখেছি একেবারে ভোরবেলায় তারা ফুল নিয়ে এসেছেন মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। মূলত এই স্মৃতিসৌধটি চট্টগ্রাম শহর থেকে কিছুটা দূরে হওয়ায় মূলত প্রশাসনের কর্তা ব্যক্তিরা এখানে ফুল দিতে আসেন বা শ্রদ্ধা নিবেদন করতে আসেন। তবে যেহেতু বেলা বাড়ার সাথে সাথে এখানে দিনব্যাপী আসলে বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আসবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা ইতিমধ্যে দেখছি যে স্মৃতিসৌধের যে মূলবেদী সেটি আসলে ফুলে ফুলে ছেয়ে গেছে এবং ওখানে এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে, নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন এখানে শ্রদ্ধা নিবেদন করতে। পাশাপাশি বিভিন্ন উপজেলাতেও আসলে এই মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নানা ধরনের আয়োজন করা হয়েছে। নগরীতে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল 9টায় এমআরজি স্টেডিয়ামে কুচকাওয়াজের অনুষ্ঠান রয়েছে। এছাড়া আলোচনা সভা রয়েছে সিটি কর্পোরেশনের তরফ থেকে এবং অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষগুলো থেকেও আসলে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে দোয়া মাহফিল, যেহেতু রমজানের মধ্য দিয়ে রমজানের মাঝে এবারে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে, ফলে বিকেলে নানা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছে এবং দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচিও রয়েছে। তো এখন পর্যন্ত আমরা চট্টগ্রামের স্বাধীনতা দিবসের যে কর্মসূচি সেখানে দেখছি সাধারণ মানুষের যে ঢল নেমেছে এবং বিভিন্ন যারা এসেছেন তারা আসলে বলছেন যে 71 এবং 24-এর যে চেতনা সেটিকে আঁকড়ে ধরে আগামীর যে বাংলাদেশ, নতুন যে বাংলাদেশের প্রত্যয় সেটিকেই তারা দেখতে চান সামনের দিনে, অর্থাৎ বিশ্ব দরবারে বাংলাদেশ আরও বেশি মাথা উঁচু করে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা করছেন চট্টগ্রামবাসীরা। রাকিব, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি খুলনাতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, গভীর শ্রদ্ধায় স্মরণ করছে বীর শহীদদের আজকে সারা দেশ, সেক্ষেত্রে খুলনায় এই মুহূর্তের আপনি কি আয়োজন দেখতে পাচ্ছেন?
আমরা এখন দাঁড়িয়ে আছি অবশ্য গল্লামারীর বদ্ধভূমির যে স্মৃতিসৌধে, এবং এই স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বীর মুক্তিযোদ্ধারা তারা প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন, এবং তাদের শ্রদ্ধা নিবেদনের পরপরই এখানে আসলে খুলনা জেলা প্রশাসন, খুলনা বিভাগীয় প্রশাসন, খুলনা পুলিশ কমিশনার, খুলনা রেঞ্জ ডিআইজি এবং খুলনা পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিরা তারা শ্রদ্ধা নিবেদন করেন। এবং তাদের শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন তারাও কিন্তু এখানে এসে পুষ্পমাল্য অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবভাবে দাঁড়িয়ে থেকে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং আমরা এখানকার যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে যে স্বাধীনতার যে আদর্শ ছিল সেই আদর্শকে ধারণ করে যাতে করে আগামীর যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে সংগ্রাম শুরু হয়েছে সেই সংগ্রামকে সফল করার জন্য তারা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এবং এর পাশাপাশি তারা আহ্বান জানিয়েছেন যে স্বাধীনতার মধ্য দিয়ে যে বৈষম্যহীন এবং একটি সামঞ্জস্যহীন বা বাংলাদেশে গড়ার যে প্রত্যয় ব্যক্ত করা হয়েছিল সেই বাংলাদেশ গড়ার যে সংগ্রাম ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে সেই সংগ্রাম যেন সফল হয়, এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে যেন একটি সুন্দর বাংলাদেশ যেন বিনির্মাণ হয় তেমনই আশা করেছে, এবং তারুণ্য নির্ভর একটি বাংলাদেশ নির্ভর হয় তেমনই আশাবাদ ব্যক্ত করছেন এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসা। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সংগঠন তারা আসলে এখন সারিবদ্ধভাবে এসে এই গল্লামারী যে স্মৃতিসৌধ সেই স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এই সংগঠনগুলোর মধ্যে যেমন বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, সামাজিক সংগঠন রয়েছে, সাংস্কৃতিক সংগঠন রয়েছে, এবং এর পাশাপাশি কিন্তু আপনার বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে এখানে তারা এসে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এই শুধুমাত্র শ্রদ্ধা নিবেদন কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু স্বাধীনতা দিবস খুলনা দিবসে পালিত হবে না। আজকে সারা দিন ব্যাপী কিন্তু আরো নানা ধরনের কর্মসূচি রয়েছে। এর মধ্যে রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এর মধ্যে কিন্তু রয়েছে কুচকাওয়াজ এবং আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু সারা দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়েই আসলে জাতির যারা বীর শহীদরা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে খুলনাবাসী। এর পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করবেন বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, এবং আগামীতে যারা একটি বৈষম্যহীন এবং সুন্দর বাংলাদেশ যাতে বিনির্মাণ করা যায় সেই আশাবাদ ব্যক্ত করবেন, এবং একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ যাতে নির্মাণ করা যায় সেই আশাবাদী এখানকার মানুষরা ব্যক্ত করছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, এবং বিভিন্ন সংগঠন তারা এখন আস্তে আস্তে তারা শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে আসছেন, এবং দিনব্যাপী এই বিভিন্ন ধরনের আয়োজনের মধ্য দিয়ে খুলনাতে আসলে মহান স্বাধীনতা দিবস পালিত হবে। খুলনা এবং চট্টগ্রাম থেকে স্বাধীনতা দিবসের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ৭১-এর মুক্তিযুদ্ধ আর ২৪-এর গণ অভ্যুত্থান মুখোমুখি দাঁড় করানোর বিষয় নয়, বরং ধারাবাহিকতার, এমন বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। ৭১-এর ২৫শে মার্চ কাল রাতে বিশ্ববিদ্যালয়ে গণহত্যার স্মরণে আলোচনা সভায় এই কথা বলেন তিনি। ২৪-এর গণহত্যা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা করছে বলেও জানান উপাচার্য। গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বালন ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। ৭১-এ ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলে পাক হানাদার বাহিনীর গণহত্যা নিয়ে তথ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে উপাচার্য বলেন, মুক্তিযুদ্ধ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখিয়েছে। বহু ত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় ২৪-এ তৈরি হয়েছে বৈষম্য বিরোধী বাংলাদেশের স্বপ্ন। এখন একটা প্রবণতা হচ্ছে যে আমরা তুলনা করা শুরু করি ২৪-এর সাথে ৭১-এর, ৫২-এর সাথে ৭১-এর। এই প্রতিটি ঘটনা আমাদের জাতীয় জীবনের পরিচয় প্রদানকারী মাইল ফলক। এদেরকে মুখোমুখি দাঁড় করাবার কোনো সুযোগ নেই। এর পরম্পরা আছে, ধারাবাহিকতা আছে। গণহত্যার স্মরণে প্রদর্শনীর আয়োজন করে জগন্নাথ হল। ৭১-এর ২৫শে মার্চ পাকিস্তানের বর্বরতার প্রতীক তুলে ধরেন শিক্ষার্থীরা। নিহতদের আত্মার শান্তি কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ৭১-এর যে আমাদের অর্জনটা সেটাকে সমুন্নত রাখার জন্য, সেটাকে ধরে রাখার জন্য, অতএব এটার সাথে আরেকটা কিন্তু কনফ্লিক্টিং না। ৭১ সালে যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত তাদের যেমন বিচার চাই, ২৪-এ গণহত্যা হয়েছে, এই গণহত্যারও আমরা যথাযথ বিচার চাই। সেই স্বপ্ন আসলে সাধারণ জনগণ যারা আছে তারা আশেপাশে থাকালেই বুঝতে পারে আমরা যেটা আসলে চেয়েছিলাম সেটাকে আমরা পাচ্ছি কিনা। ৭১-এর ভয়াল কাল রাতের স্মরণে রাত ১০:৩০ ১ মিনিট প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়।
আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির বীর সন্তানদের স্মরণ করছে বরিশালবাসী। এই নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশালের সকাল থেকে আপনি কি কি আয়োজন দেখতে পাচ্ছেন? জি, আসলে সকাল ৬টা থেকে কিন্তু এখানে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বরিশালে। এখানে শ্রদ্ধা নিবেদনের পর্ব কিন্তু চলছে। আমরা সকাল ৬টায় দেখেছি যে এখানে তিনি কিন্তু প্রথমে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে বরিশালের বিভাগীয় ডিআইজি এবং বরিশাল পুলিশ কমিশনার, এরপরে জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা জানানো হয়েছে। বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কিন্তু এখানে আসছেন এবং তারা শ্রদ্ধা জানাচ্ছেন। এর পাশাপাশি আমরা দেখেছি বরিশালের 30 গোডাউন যেটি রয়েছে বদ্ধভূমিতে কিন্তু শ্রদ্ধা জানানো হয়েছে। সেখানে প্রশাসনের যারা কর্মকর্তারা রয়েছেন তারা সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। সারা দিনব্যাপী কিন্তু বেশ কিছু আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু বিভিন্ন কর্মসূচির কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই কর্মসূচির আলোকেই কিন্তু এখন শ্রদ্ধা নিবেদনের পর্ব চলছে। ধীরে ধীরে কিন্তু যারা শিক্ষা প্রতিষ্ঠানের যারা আছেন তারা কিন্তু আসছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু এখানে জড়ো হচ্ছেন। এই মুহূর্তে কিন্তু একটি ভিড় আমরা লক্ষ্য করছি যে এখানে কিন্তু সকাল ৬টায় যখন প্রশাসনের কর্মকর্তা যারা ছিলেন তারা এখানে কিন্তু শ্রদ্ধা জানানোর পরে কিন্তু বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দরা এখানে এসেছেন এবং তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এই মুহূর্তে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এরপরে আমরা দেখেছি যে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু বাইরে অপেক্ষা করছেন, তারাও শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল ৯টায় কিন্তু বরিশালের ব্লেস পার্ক মাঠে একটি কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু আসলে প্রশাসনের এবং অন্যান্য যে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা উপস্থিত থাকবেন। এর পাশাপাশি আলোচনা সভার আয়োজন করা হয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু আলোচনার, এই যে স্বাধীনতা দিবসের উপরে কিন্তু আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এখানে আলোচনা সভার আয়োজন করেছেন। এর পাশাপাশি আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বরিশালের বিভিন্ন মসজিদ মন্দিরে কিন্তু বিশেষ প্রার্থনার কিন্তু আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে বরিশালে বিভিন্ন শ্রদ্ধার মধ্য দিয়ে কিন্তু আসলে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের সকালে থেকে কিন্তু আসলে স্মরণের জন্য এখানে সকলে জড়ো হয়েছেন এবং অন্যান্য যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো কিন্তু বাস্তবায়ন করা হবে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে বিএনপি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসবেন। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে আসবেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে এখন পর্যন্ত। বরিশাল থেকে সবশেষ অবস্থা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল আমিন। শেখ হাসিনা সরকারের 15.5 বছরের শাসনামলেও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি 25শে মার্চ কাল রাতের গণহত্যায় শহীদদের। এমনকি কোনো খোঁজ খবর না রাখারও অভিযোগ শহীদ পরিবারগুলোর। ইতিহাসবিদরা বলছেন, মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও প্রকৃত শহীদদের তালিকাটা পর্যন্ত করেনি পতিত আওয়ামী লীগ সরকার। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ সহ সারা দেশে চালায় অপারেশন সার্চলাইটের নামে এক নৃশংস হত্যাযজ্ঞ। তৎকালীন ইকবাল হল আর বর্তমানে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নৈশপ্রহরী শামসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। কথা হচ্ছিল শহীদ শামসুদ্দিনের ছেলের সঙ্গে। তিনি জানান, গত 15.5 বছর সরকারের পক্ষ থেকে তাদের কোনো খোঁজ নেওয়া হয়নি, এমনকি রাষ্ট্রীয় স্বীকৃতি পর্যন্ত দেয়া হয়নি শহীদদের। সরকারের নানা দপ্তরে ঘুরেও মেলেনি কোনো সহায়তা। কথায় বলতো ওনারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, আসলে জনগণের সাথে ধোঁকাবাজি করছে। ওনারা জনগণের সাথে, শহীদদের সাথে, শহীদ পরিবারের সাথে ধোঁকাবাজি করছে। না তো আমার মার বয়স 103 বছর, আমার মাকে আমি ঠিকমতো চালাতে পারি না। শহীদ পরিবার বলছে, এখন পর্যন্ত কাল রাতে শহীদ হওয়া 196 শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর তথ্য পাওয়া গেছে, যদিও প্রকৃত হিসাব বের করা হয়নি। কারণ সেই রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় আসা বহিরাগত অনেকেই শহীদ হয়েছেন, যাদের তথ্য আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শহীদ হয়েছেন
তারা যাতে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। তারা রাষ্ট্রীয় স্বীকৃতি অদ্যাবধি না দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের যারা যে সকল শহীদ পরিবারগুলো এখনও অবহেলিত ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। ইতিহাসবিদরা বলছেন, মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও প্রকৃত ইতিহাস সংরক্ষণের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি পতিত সরকার। জাতীয় বীর হিসাবে তাদের চিহ্নিতকরণের পারিবারিক দাবি এবং বিশ্ববিদ্যালয় থেকেও আমাদের মতো যারা আছে তাদের দাবি সত্ত্বেও কিন্তু এটি করা হয়নি। গত ১.৫ দশকে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা মুক্তিযুদ্ধের চেতনার সরকার হিসাবে তাদের পরিচয় দিয়েছেন, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা একেবারেই ব্যক্তি কেন্দ্রিক ইতিহাসে রূপান্তরিত করতে যে এর চরিত্রটাই তারা পাল্টে দিয়েছেন। 25 মার্চ কাল রাতে গণহত্যায় শহীদদের প্রকৃত তথ্য বের করতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেয়ার আহ্বান ইতিহাসবিদদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মাথাপিছু আয়, রপ্তানি ও প্রবাসী আয় সবকিছুই ছিল তলানিতে। স্বাধীনতার 54 বছরে শক্তিশালী অর্থনৈতিক যাত্রার পথে অনেক দূর এগিয়ে গেলেও এর সুফল পায়নি সাধারণ মানুষ। ৭১-এ অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল, এখনও সেই বৈষম্যের বিরুদ্ধে লড়াই থামেনি। বিশ্লেষকরা বলছেন, সামাজিক ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত হলেই মিলবে অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতার ৫৪ বছর পার করেছে বাংলাদেশ। ভঙ্গুর অর্থনীতি থেকে মজবুত অর্থনৈতিক যাত্রার পথে ক্রমশ এগিয়ে যাচ্ছে দেশ। ধ্বংসস্তূপ থেকে যাত্রা শুরু করা বাংলাদেশ আজ বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ। দীর্ঘ এই যাত্রায় বেড়েছে অর্থনীতির আকার, মানুষের আয়, জিডিপি প্রবৃদ্ধি ও রপ্তানি বাজার। তবে স্বাধীনতার এত বছর পরেও আয় বৈষম্যের শিকার দেশের বৃহত্তর জনগোষ্ঠী। উন্নয়নের নামে বড় বড় প্রকল্পকে সামনে আনা হলেও অনিয়ম, দুর্নীতির কারণে স্বস্তি মেলেনি সাধারণের। দীর্ঘ ১৫ বছরের স্বৈর শাসনের অবসান হলে অভ্যুদয় ঘটে এক নতুন বাংলাদেশের, যেখানে সুশাসন নিশ্চিতে লড়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকারের ভিতরে ইজ অফ ডুইং বিজনেস ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে আমরা শুধু কি কোথায় আটকে আছে এটা নিয়ে ডিল করছি। অর্থনীতির শ্বেতপত্র কমিটি বলছে, বিগত ১৫ বছরে চোরতন্ত্রের প্রভাবে উন্নয়ন বাজেটের ৪০% অর্থ লোপাট হয়েছে। পাচার হয়েছে $২৩৪ বিলিয়ন। আয় বৈষম্য আর অসমতার কারণে প্রবৃদ্ধির সুফল যায়নি সাধারণ মানুষের ঘরে। ধনী গরিবের ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য ইনভেস্টমেন্ট প্রসিডিওরটাকে যদি আমরা সেরকম পদ্ধতিগত পরিবর্তন করতে পারি, তাহলে আমরা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন যদি সম্পদের হয়, তাহলে যে আমরা অর্থনৈতিক মুক্তিটাও আমরা আশা করতে পারি। উদ্যোক্তারা বলছেন, অর্থনীতিকে টেকসই করতে অভ্যন্তরীণ সম্পদকে কাজে লাগিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো গেলে কমবে আয় বৈষম্য। আমাদের অগ্রাধিকার দিয়ে সেখানে আকর্ষণীয় করে দিতে হবে, যাতে সেখানে বিনিয়োগকারীরা সহজেই এখানে বিনিয়োগকে নিরাপদ এবং লাভজনক এবং টেকসই করতে পারে। তখনই আপনার অর্থনীতিটা ধীরে ধীরে এগিয়ে যাবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই বিপ্লবের অঙ্গীকার ও নতুন প্রজন্মের হাত ধরে আগামীর বাংলাদেশ হবে অর্থনৈতিক বৈষম্য মুক্তির প্রত্যাশা বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জীবদ্দশায় পুরস্কার পেলে দেশ, ব্যক্তি, পরিবারের জন্য যে আনন্দ তা মরণোত্তরে পাওয়া যায় না, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের স্বাধীনতা পদক 2025 প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয় পর্যায়ে অবদানের জন্য এবছর 6 জনকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে মীর আব্দুল শুকুর আল মাহমুদ, সংস্কৃতিতে নভেদা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান ও প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জানান, স্বাধীনতা পুরস্কার পাওয়া গুণীজনরা তাদের কাজ দিয়ে জাতিকে মহান উচ্চতায় নিয়ে গেছেন। তারা প্রত্যেকে আন্তর্জাতিক ক্ষেত্রে বহুল পরিচিত। তারা জাতিকে অনেক কিছু দিয়েছেন। আজকের দিনে তাদের অবদানকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। স্বাধীনতা পদক প্রাপ্তদের স্বজন যারা আজ এখানে উপস্থিত আছেন, তাদের প্রতি আমার শুভেচ্ছা ও
ও সহমর্মিতা জানাচ্ছি। মরণোত্তরদের পালা শেষ করে জীবিতদের পুরস্কার দেওয়ার জন্য আগামীতে একটি নিয়ম করা যায় কিনা সে বিষয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টা। আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই, তাদের প্রতি সম্মানটা আমরা দিই। অনুষ্ঠানে আবরার ফাহাদের মা জানান তার ছেলের পুরস্কার বাংলাদেশের জন্য কথা বলা প্রতিটা মানুষের, ভবিষ্যতে আর কোনো সন্তানকে যেন কথা বলার জন্য প্রাণ দিতে না হয়। আজকের এই স্বাধীনতা পদক শুধু আবরার ফাহাদের বলে আমি মনে করি না, বরং দিনের পর দিন বাংলাদেশের সাথে কথা বলা প্রত্যেকের। শেষে আমার একটাই চাওয়া, দেশের কথা বলায় এরকম নির্মম মৃত্যু যেন ভবিষ্যতে আর কোনো সন্তানের না হয়। শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন ওমর জীবদ্দশায় এই পুরস্কারের জন্য মনোনীত হন, তবে আজীবন কোনো পুরস্কার গ্রহণ না করায় পরের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকবে তার পুরস্কার। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুজব নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি মন্তব্য করেন, দেশকে অস্থিতিশীল করার জন্য গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। গুজবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে জুলাই অভ্যুত্থানে পরাজিত শক্তিরা। মহান স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ 25শে মার্চ শুরুতেই তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে জুলাই গণ অভ্যুত্থান, সেটা কাজে লাগাতে হবে। ভাষণের প্রধান উপদেষ্টা মন্তব্য করেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে, সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা, আমরা তাকে ব্যর্থ হতে দেব না। প্রফেসর ইউনূস আবারও জানান, এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যবস্থা তুলে ধরেন তিনি। বলেন, ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি 9.32% নিচে নেমে এসেছে, যা 22 মাসের মধ্যে সর্বনিম্ন। আমরা বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবতে চাই। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্চতম পর্যায়ে মহান স্বাধীনতা দিবসের আয়োজন নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সাভার স্মৃতিসৌধ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ান, আপনি কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পরে এখন বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন থেকে শ্রদ্ধা জানাতে আসছেন। এই মুহূর্তে কারা কারা সেখানে আছেন, সবশেষ অবস্থা নিয়ে জানাবেন। দেখুন, এই মুহূর্তেও কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের ব্যানারে মানুষজন কিন্তু এখানে আসছে। আমি আপনাকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে মানুষের এক রকম ঢল নেমেছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে দেখবেন যে স্মৃতিসৌধে কিন্তু এখন একদম লোকে লোকারণ্য হয়ে গেছে। মানুষজন এসেছেন দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে, এবং শহীদ বেদিতে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড় রয়েছে, তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছি আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটি ব্যানারে মানুষজন এখানে অপেক্ষারত আছে। আপনি দেখতেই পাবেন যে বেশ কয়েকটি সংগঠন এখানে কিন্তু দাঁড়িয়ে আছে। এর মধ্যে কিন্তু বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে, দেশের সরকারি বিশ্ববিদ্যালয়, যেমন কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকেও কিন্তু এখানে এসেছে। সেই সাথে বিভিন্ন মন্ত্রণালয়, সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, সাভার যুব দল, সেই সাথে সাভার বিএনপি,
থেকে আমরা দেখেছি যে বিভিন্ন ছাত্র সংগঠনের তরফ থেকেও কিন্তু এখানে আসছে, সবাই কিন্তু শ্রদ্ধা জানানোর জন্য এখানে লাইন ধরে আছে। আপনি দেখতে পাবেন যে এখন আমরা দেখছি প্রায় 8 থেকে 10টি ব্যানারে মানুষজন কিন্তু অপেক্ষারত রয়েছে কখন তারা তাদের সেই ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এবার আগে আপনাকে বলে রাখি যে 6:30টার দিকে কিন্তু এখানে উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। এর আগে এটি কিন্তু কর্ডন করে রাখা হয়েছিল রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের জন্য। রাষ্ট্রপতি আসেন 5:50 এখানে রাষ্ট্রপতি এসে উপস্থিত হন, তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন স্মৃতির উদ্দেশ্যে। মুক্তিযুদ্ধ যারা এখানে আহত নিহত হয়েছিলেন তাদের শ্রদ্ধায় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপরই আসেন প্রধান উপদেষ্টা, তিনিও এখানে নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এরপর তিনি একটি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং উনি মূলত চলে যাওয়ার পরেই কিন্তু এই জায়গাটি একেবারে উন্মুক্ত করে দেওয়া হয় এবং সাধারণ মানুষজনের ঢল নামে। আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে শ্রদ্ধা জানাতে এসেছেন। গণ অভ্যুত্থান পরবর্তী এই প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। স্বাধীনতার চেতনা নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? দেখুন, গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। 55 বছর বয়সে পা দিয়েছে আমাদের স্বাধীনতা দিবস এবং এই দিবসটিকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন বেশ কিছু কর্মসূচি হাতে নিয়ে থাকে, আজও আছে এবং সারা দেশে উদযাপিত হবে। এবং আমরা যতটুকু দেখেছি যে মানুষজনের মাঝে কিন্তু সেই চেতনাটিই কিন্তু রয়েছে যে সেই 71-এ যারা প্রাণ দিয়েছেন, যাদের আত্মত্যাগে এই দেশটি স্বাধীন হয়েছে, তাদের যে চেতনা সেটিকে ধারণ করেই কিন্তু এখানে সাধারণ মানুষরা এসেছেন। আমি কিছু শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। সবার মাঝেই কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতা, যে ইতিহাস, যে সার্বভৌমত্বের যে চিহ্ন, সেটিই কিন্তু তাদের মুখে ফুটে উঠেছে এবং গণ অভ্যুত্থানের পরবর্তী যে একটি স্পিরিট, গণ অভ্যুত্থানের স্পিরিটটিকেও তারা বলছে যে 71 হচ্ছে বাংলাদেশের শুরু এবং বাংলাদেশের জন্ম এবং এই 24-এর যে গণ অভ্যুত্থান সেটি হচ্ছে সেই 71 থেকে পাওয়া একটি চেতনা এবং এই দুইটি সংমিশ্রণেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে, সমৃদ্ধ হবে এবং দেশকে উত্তরোত্তর আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটি প্রত্যাশা, সেটি সাধারণ মানুষের এবং ছাত্র সমাজের মধ্যে আমি কিন্তু ফুটে উঠতে দেখেছি। এটিকে নিয়ে তাদের মধ্যে কোনো বিভেদ নেই। দুই জায়গার একটি হচ্ছে সূচনা, যেটি বাংলাদেশের সৃষ্টি, বাংলাদেশের শুরু, এবং 24-এর যে গণ অভ্যুত্থান সেটি হচ্ছে সেই 71-এর চেতনার প্রতিফলন। এমনটি আসলে বলছে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা। আপনি দেখতেই পাবেন যে অসংখ্য মানুষও কিন্তু এখনো এই স্মৃতিসৌধের দাঁড়গোড়ায় একেবারে দাঁড়িয়ে আছে, অপেক্ষারত আছে তারা কখন আসবেন এবং সুশৃঙ্খলভাবে। এখানে আমি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকেও কিন্তু বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত আছেন, সেনাবাহিনীর সদস্যরাও এখানে উপস্থিত আছে, একেবারে সুশৃঙ্খলভাবে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জায়গাটিতে একদম সজাগ দৃষ্টি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। আমরাও গণমাধ্যম কর্মীদেরও কিন্তু একেবারে রোড ম্যাপ করে এখানে প্রবেশ করানো হয়েছে এবং এখন থেকে বলা চলে যে সকাল থেকে একেবারে সুশৃঙ্খলভাবে এখানে মানুষজন আসছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন শ্রেষ্ঠ সন্তানদের। এর আগে আপনাকে বলে রাখি যে আজ কিন্তু সারাদিন ধরেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, সাংস্কৃতিক সংগঠন সবাই কিন্তু এই দিবসটিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন এবং সেই উপলক্ষে কিন্তু সারা দেশব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং গণমাধ্যমেও কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান আজ দেখা যাবে এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে। জাতীয় স্মৃতিসৌধ থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রেজওয়ানুল হক। আজ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে চীনা বিনিয়োগ আকৃষ্ট করাই ঢাকার মূল লক্ষ্য।
মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। এদিকে আরেক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, চীন সফরে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। ভারত চীন দুই দেশই বাংলাদেশের বন্ধু। ২৮ মার্চ চীন সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে চীনা বিনিয়োগ আকৃষ্ট করাই মূল লক্ষ্য। একই সঙ্গে দিল্লির সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতেও আগ্রহী ঢাকা। মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। জানান, বোয়া ফোরামে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে। চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ২৮ তারিখে সকালে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারের মিটিং। তো ওই মিটিংয়ে আমরা এই মিটিংটা অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং। এছাড়া যেটা ফোকাস থাকবে সেটা হচ্ছে চাইনিজ ইনভেস্টরদের সাথে, চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর সাথে, চাইনিজ এনার্জি কোম্পানিগুলোর সাথে। এদিকে পররাষ্ট্র সচিব জানান, ভারতের সঙ্গে সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটকে গুরুত্ব দিচ্ছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদি ইউনূস বৈঠক নিয়ে এখনও উত্তর দেয়নি দিল্লি। ভারতের সাথে আমাদের সম্পর্কের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের প্রেক্ষিতে এই বৈঠকটিকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি এবং আমরা আশা করি যে এই বৈঠকটি যদি অনুষ্ঠিত হয় তাহলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে সৃষ্ট স্থবিরতা সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া প্রধান উপদেষ্টা চীন সফরে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র সচিব। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই আন্দোলনের সময় সেনাবাহিনীকে বিদ্রোহের আহ্বান জানিয়েছিলেন সাবেক কর্মকর্তারা। এরপর আর জনতার দিকে রাইফেল তাক করেনি বাহিনী, একথা জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা। রাজধানীতে মঙ্গলবার বিকেলে জুলাই শহীদদের পরিবারের সম্মানে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে ২০টি শহীদ পরিবারকে ঈদ উপহার দেয়া হয়। ৫ আগস্টে শেখ হাসিনার পতনের পরও যাত্রাবাড়ি আর সাভারে আন্দোলনকারীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর গুলি চলে। তবে রাজধানীতে সে সময় সেনা সদস্যদের ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে সাধারণ মানুষ। এর ঠিক আগের দিন মিরপুরে আন্দোলনে গুলি চালানোর বিরুদ্ধে মিছিল করেন সাবেক সেনা কর্মকর্তারা। মঙ্গলবারে গুলশানের লেকশোর হোটেলে জুলাই শহীদদের পরিবারের সম্মানে হিরোজ অফ 24 অনুষ্ঠানে এসব বিষয় তুলে আনেন নৌপরিবহন উপদেষ্টা। বলেন, সাবেকদের অনুরোধেই হত্যাযজ্ঞ থেকে বিরত ছিল সেনারা। ভীত পরিবেশের মধ্যে ছিল, কারণ যদি আর 2 দিন সময় পেত তাহলে হয়তো আমাদেরকে উঠিয়ে নিয়ে যেত, কারণ আমরা সেনাবাহিনীকে সরাসরি রিভোল্ট করতে বলেছিলাম এবং আল্লাহর রহমত যে তারপরে থেকেই সেনাবাহিনী কিন্তু আপনাদের কারোর উপরেই রাইফেল উঁচু করেনি। এমনকি আমি দেখেছি যে ছাত্ররা ঠিক তারপরে পরে ট্যাঙ্কেও চড়ে গেছে। অভ্যুত্থানের শহীদ অনেকের পরিবার আর আহতরা আমলাতান্ত্রিক জটিলতায় এখনও সহায়তা পাননি বলে উল্লেখ করেন বিশিষ্টজনেরা। যেই মানুষের রক্তে উপর হেঁটে আমরা এই জায়গায় এসেছি, সেই মানুষগুলিকে এই আমলাতান্ত্রিক জটিলতা বুঝিয়ে তাদেরকে বাদ রেখে আমরা চলে যাচ্ছি এবং বিভিন্নভাবে অজুহাত দিচ্ছি, এটা হবে ওটা হবে। একটা বিপ্লব যেমন হয়েছে, আরেকটা বিপ্লব সামনে আছে। কারণ এত সবের পরেও যদি আমার দেশ ওই আগের জায়গায় আটকে যায়, তাহলে আমরা সত্যিকার অর্থে ব্যর্থ হয়েছি। শহীদ সন্তানদের ছাড়া প্রথম ঈদ করতে যাচ্ছে পরিবারগুলো, এ নিয়ে আক্ষেপ তুলে ধরেন স্বজনরা। এই বৎসর আমি ঘরে কখনো ইফতার করিনি, কারণ ঘরে গেলে আমি আর বসে থাকতে পারি না, আমি আর ইফতার করতে পারি না। তার স্মৃতিগুলো আমার সামনে বিচলিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া, সুইডেন, ফিলিস্তিন ও পাকিস্তানের কূটনীতিকরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুদিন নিখোঁজের পর উদ্ধার হলো হামিম গ্রুপের জেনারেল ম্যানেজার আহসান উল্লাহর মরদেহ। মঙ্গলবার দুপুরে রাজধানীর তুরাগে দিয়াবাড়ির 16 নম্বর সেক্টরের 3 নম্বর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তুরাগ থানার ওসি জানান, 23শে মার্চ বিকেল থেকে নিখোঁজ ছিলেন আহসান উল্লাহ। এ ঘটনায় 24শে মার্চ করা হয়েছিল সাধারণ ডায়েরি। মঙ্গলবার দুপুরে স্থানীয়দের তথ্যে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত করেন পরিবারের সদস্যরা। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা হয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। নিহতের স্ত্রীর অপহরণের অভিযোগের তদন্ত শেষে
মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারে অভিযানের কথাও জানানো হয়েছে। 23 তারিখ রাত্রে আর কি, তার মধ্যেও সে আসে নাই। ডিসিস্টের ওয়াইফ বাদী হয়ে ঘটনার আগেই অপহরণ মামলা হয়েছে, ঘটনার আগেই, আর এখন যেহেতু মার্ডার হয়েছে ধারা সংযোজন হবে। লাশটা তো 2 দিন পরে পাইলাম, এটা আসলে প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। এখন ডাক্তার পোস্টমর্টম হইলে ক্লিয়ারলি বোঝা যাবে। প্রেস ক্লাবের সামনে শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। মঙ্গলবার সকালে বেতন ভাতার দাবিতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবন ঘেরাও করে শ্রমিকরা। সেখান থেকে সচিবালয়ে যাওয়ার পথে তাদের বাধা দেয় পুলিশ। ছত্রভঙ্গ করতে ছোড়া হয় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড। এদিকে 27 মার্চের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম উপদেষ্টা। 12 কারখানার মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বেলা 11:45-টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংঘর্ষে জড়ায় শ্রমিক ও পুলিশ। বকেয়া বেতনের দাবিতে শ্রম ভবন ঘেরাও কর্মসূচি দেয় এনজেডএফ শ্রমিকরা। তাদের সঙ্গে সংহতি জানায় ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা। মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার পথে বাধা দেয় পুলিশ, বাধে সংঘর্ষ। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ, কারণ সচিবালয় এলাকায় 144 ধারা জারি করেছে ডিএমপি। এদিকে শ্রমিকদের বেতন ভাতা নিয়ে সচিবালয়ে ব্রিফিং করেন শ্রম উপদেষ্টা। তিনি জানান, বেতন বোনাস না দিয়ে 12 কারখানার মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বিদেশে গিয়ে বাড়ি বানাইছে, গাড়ি কোনোটা মার্সিডিজ বেঞ্জের নিচে কারো আমি গাড়ি দেখি নাই। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এখন যখন ঈদ আসে তখন তারা দেউলিয়া হয়ে যায়, তারা পয়সা দিতে পারে না। আমার কথা হচ্ছে, দিতে না পারেন আপনি আপনার বাড়িটা বিক্রি করেন, গাড়ি বিক্রি করেন, তারা টাকা পয়সা দেবে, বলবে আমরা দিয়ে দিয়েছি, শ্রমিকের কোনো সমস্যা নাই, দেখেন গো। কতটা প্রতিষ্ঠানকে এম্পার্গোর আওতায় আসতেছে যারা বিদেশ যেতে পারবে না? এরকম বললাম যে 12টা তো টোটাল বললাম। সচিবালয়ে আরেক ব্রিফিংয়ে ঈদের আগে সব শ্রমিকের বেতন বোনাস পরিশোধের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত বাংলাদেশ সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে একাধিক চোরা কারবারি চক্র। শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে অবাধে আসছে বিভিন্ন পণ্য। এর মধ্যে কিছু অংশ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও বড় একটি অংশ চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তবে চোরাচালান প্রতিরোধে সীমান্তে তৎপরতা জোরদার করেছে বিজিবি। সুনামগঞ্জে ভারতের সাথে সীমান্ত রয়েছে প্রায় 120 কিলোমিটার। এই দীর্ঘ সীমান্তের দুর্গম এলাকা দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য বাংলাদেশে আনে চোরাকারবারীরা। ঈদকে সামনে রেখে সক্রিয় হয়েছে একাধিক চক্র। বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে আসছে কাপড়সহ বিভিন্ন পণ্য। 2024 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত থেকে 9,95 লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করে বিজিবি। আর চলতি বছরে এখন পর্যন্ত প্রায় 10 কোটি টাকার বেশি পণ্য জব্দ করেছে। ঈদ উপলক্ষে মানুষ যে চোরাকারবারি যারা আছে এরা অনেক চেষ্টা করতেছে মাল আনার লেগে। বিভিন্ন পণ্য, শাড়ি, তারপরে আরও চকলেট, এগুলো জব্দ করা হয়েছে। তো বর্ডারে দিয়ে এছাড়াও এমনকি গরুও চলে আসে, আমি যতটুকু জানি। চোরাকারবারীরা যাতে ভারতীয় পণ্য অবৈধভাবে আনতে না পারে সেজন্য বিজিবি কঠোর অবস্থানে আছে বলে জানালেন এই কর্মকর্তা। ঈদকে সামনে রেখে আমাদের প্রত্যেকটি বিওপিতে আমাদের যে আভিযানিক কার্যক্রম, তারপর টহল তৎপরতা এবং যে গোয়েন্দা তৎপরতা আমরা অনেকাংশে বৃদ্ধি করেছি। এদিকে হঠাৎ করেই মেহেরপুর সীমান্ত দিয়ে বেড়েছে মাদকের চোরাচালান। এর মধ্যে অল্প কিছু আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও বাকিটা চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ফেন্সিডিল, গাঁজা, হিরোইন এরকম মাদক নিশি অতি সহজে পার করে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে বিভিন্ন সময় অভিযান চালিয়ে মাদক ব্যবসায় জড়িতদের আটক করা হলেও ধরাছোঁয়ার বাইরে থাকে মূল হোতারা। প্রচুর পরিমাণে মাদক সিজ করছি এবং অনেক ক্ষেত্রে আসামিকেও গ্রেফতার করছি। আমাদের এই প্রচেষ্টা কিন্তু আগের চেয়ে অনেক বেড়েছে। 5 আগস্টের পর কিছুদিন সীমান্তে চোরাকারবার কম হলেও সম্প্রতি ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে একাধিক চক্র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ঈদের টানা 9 দিনের ছুটিতে বিনোদন কেন্দ্র, হোটেল, রিসোর্ট সহ সব জায়গাতেই চলছে পর্যটকদের স্বাগত জানানোর প্রস্তুতি। অনেক হোটেল মোটেলে আগাম বুকিংও শেষ। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। রমজানে পর্যটকের আনাগোনা কমায় লাল কাঁকড়া ও সাদা ঝিনুকেই ঢেকে গেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। বেড়েছে অতিথি পাখির আনাগোনা। আসন্ন ঈদের ছুটিতে পর্যটকদের জন্য যেন সেজেগুজে অপেক্ষায় প্রকৃতি। অতিথিদের সেবা দিতে ধোয়া মোছা ও প্রয়োজনীয় সংস্কার শেষে নতুন করে সাজানো হয়েছে বিভিন্ন হোটেল মোটেল। ঈদে অন্তত 6 লাখ পর্যটক আসবেন আশা ব্যবসায়ীদের। কুয়াকাটা এসেছে প্রকৃতির অপরূপ যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আমরা যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আছি, পর্যটকদের 100% সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। অলরেডি আমাদের প্রস্তুতি নিয়েছি এবং আমরা বেশ কিছু বুকিং অলরেডি পেয়েছি। ঈদের সময় পাহাড় ও চায়ের দেশ সিলেট অঞ্চলেও ভিড় করেন পর্যটকরা। এলাকার হোটেল, রিসোর্ট ও বিনোদন কেন্দ্রগুলোতে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। বেশিরভাগ হোটেল, মোটেল ও গেস্ট হাউসে বুকিং প্রায় শেষ। আসন্ন ঈদকে সামনে রেখে শ্রীমঙ্গলে উল্লেখযোগ্য পরিমাণ ট্যুরিস্টদের সমাগম ঘটবে বলে আমরা বিশ্বাস করি। রিসোর্টের সর্বোচ্চ কাজকর্ম শেষ করে ফেলেছি। আমাদের রিসোর্টে প্রায় 80% উপরে বুকিং হয়ে গেছে। শুধু হোটেল রিসোর্ট না, আমাদের এখানকার যে ফল ব্যবসায়ী থেকে শুরু করে, চার দোকান থেকে শুরু করে, হস্তশিল্প যেগুলো আছে, মণিপুরি যেই হ্যান্ডিক্রাফটগুলো আছে, সকলেরই আসলে ব্যবসা ভালো হবে আমরা এবার আশা করছি। ঈদের ছুটিতে কয়েক লাখ পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে প্রশাসনও। সেই জায়গাটাকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং রিসোর্ট এরিয়ায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা স্ট্রিট সোলার লাইট স্থাপন করে দিচ্ছি। পর্যটকরা নির্বিঘ্নে তাদের যে আশা নিয়ে আসবে, আমরা সেই আশা পূরণ করার জন্য আমরা সর্বদা চেষ্টা করব যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা পরিস্থিতি না ঘটে। মাধবকুণ্ড ঝর্ণা, লাওয়াছড়া জাতীয় উদ্যান, হাকালুকি হাওর, মাধবপুর লেক, সবুজ চা বাগান সহ মৌলভীবাজারে রয়েছে 50টির বেশি দর্শনীয় স্থান। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু স্থানে যানজটের আশঙ্কা করছে সরকারি নানা সংস্থা। যাত্রী চালকরা বলছেন, রাস্তা দখল, অবৈধ পার্কিং, বেপরোয়া অটোরিকশা চলাচল ছাড়াও অসমাপ্ত বিআরটি প্রকল্প এজন্য দায়ী। তবে পুলিশ বলছে, চিহ্নিত স্থানগুলোয় যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। 7টি ফ্লাইওভার চালুর পরও গাজীপুরে ঈদযাত্রায় যানজটের সংখ্যা কাটছে না। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজার, হোতাপাড়া, বাঘের বাজার বাস স্ট্যান্ড ও মাস্টারবাড়ি এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়কে ভোগান্তির স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। গাজীপুর ময়মনসিংহ সড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন স্থানে এখনও উন্নয়ন কাজ চলমান। আর বিআরটি প্রকল্প শেষ না হওয়ায় শৃঙ্খলা ফেরেনি সড়কে। এছাড়া অটোরিকশা চলাচল, ভাসমান দোকানপাটের কারণে এই পথে বাড়তে পারে ভোগান্তি। কাজগুলি যদি শেষ হইতো তাহলে তো কোনো যানজটই হয় না। মানে বিআরটির কাজগুলি তো হইতেছে না। একটু চালু হয়ে গেলে তাড়াতাড়ি হইলে মানুষও, জনগণ ভালো সুবিধা পাইতো। এই রাস্তায়, ময়মনসিংহের রাস্তায় যদি এই জিনিসটা যদি সাইডে দেওয়া হইতো, যেটা যাওয়ারই, তাইলে ধরো একটু কম হইতো, কিন্তু এখন তো সব গাড়ি এইদিকে ঢোকে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা মোড় ঈদযাত্রা মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। সরু সড়ক, বিশৃঙ্খল পার্কিং এবং ব্যাটারি চালিত ইজি বাইকের জন্য এই পয়েন্টে ভয়াবহ হবে যানজট। ওই যে বিআরটিসি রাস্তাগুলো সিঙ্গেল করে ফেলছে, এই জন্য রাস্তায় জনগণের দুর্ভোগ হচ্ছে। যাই হোক, স্কোয়ার যে মাস্টারবাড়ি আছে ওই জায়গায় অতিরিক্ত অটো যায় যে মানেরা, এই জন্য যাত্রী ঘন্টার পর ঘন্টা বসে থাকে অটোর কারণে। সড়কে শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ট্রাফিক পুলিশ, মোবাইল টিম সহ নানা পদক্ষেপের কথা জানিয়েছে পুলিশ। চৌরাস্তার সর্বোচ্চ প্রায়োরিটি দিব। এর আশপাশে যাতে কোনো দোকানপাট বা রাস্তা বা ফুটপাতে যাতে কোনো হকাররা বসতে না পারে, আমরা এগুলি খেয়াল রাখবো। আর পাশাপাশি আমরা আমাদের যে ট্রাফিকের যারা আছেন তারা থাকবেন এবং বিভিন্ন সংগঠন বা বিভিন্ন ব্যানার থেকে আমরা কিছু ট্রাফিক ভলান্টিয়ার নিব। রাস্তায় যানবাহন বিকল হলে দ্রুত সরিয়ে নিতে 10টি রেকার প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। না ফেরার দেশে চলে গেলেন ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি সঞ্জিদা খাতুন। বাঙালি সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান।
ডায়াবেটিস, কিডনি রোগ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। জানা গেছে, ধানমন্ডিতে ছায়ানট ভবনে আজ দুপুর 12:30টায় সঞ্জিদা খাতুনকে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। চিরতরে থেমে গেলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুন। একাধারে ছিলেন লেখক, গবেষক ও সংগঠক। জীবনভর রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করেছেন তিনি। রবীন্দ্রনাথের কবিতার শৈলী নিয়ে করেছেন গবেষণাও। বাঙালির পরিচয় অন্বেষণ ও গঠনের ক্ষেত্রে তার জীবনাদর্শ অনুকরণীয়। তিনি ভীষণ ভালো সাংগঠনিক একজন মানুষ, সংগঠন কিভাবে গড়তে হয় ভালো বুঝতেন। তিনি ভীষণ ভালো একজন শিক্ষক, বাংলার শিক্ষক এবং গানের শিক্ষক এবং বাঙালি সংস্কৃতির শিক্ষক, এবং তিনি ভীষণ রকমের সুন্দর, মানে সাংঘাতিক রকমের ভালো একজন শিল্পী। তো এই রকম একটি সমন্বয় আমরা আর পাবো না, সত্যি সত্যি পাবো না। সাহিত্য সংস্কৃতি উদযাপনে ছায়ানট গঠনে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে পরাহত করে সম্প্রীতি গড়ে তোলার লড়াই করেছেন। ছায়ানট একটি অসাম্প্রদায়িক শক্তির একটি প্রতীক। ছায়ানট বাঙালি সংস্কৃতির চর্চার একটি প্রতীক। প্রথমত আমরা বাঙালি, আমরা এই বাংলার মানুষ। তো সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলে একসঙ্গে যাতে সুন্দর একটি দেশ গড়তে পারি, সেই শিক্ষাটা ওনাদের কাছে আমরা পেয়েছি। দেশ বিদেশের সম্মান কুড়িয়েছেন সঞ্জিদা খাতুন। পেয়েছেন 21 পদক এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। বিশ্বভারতী তাকে দেশিকোত্তম সম্মানে সম্মানিত করে। 2021 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী স্বীকৃতি দেন। 1933 সালের 4 এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন সঞ্জিদা খাতুন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।